যাক, নাম্বারটা শোনা হয়নি। সব শুনেছি। আর একটা প্রশ্ন আমার যে ছিল, বর্তমানে এখন আমি কি হচ্ছে পরে শুনে নিচ্ছি। বুঝতে পারছি না, কষ্ট হচ্ছে। জ্বর এসছে, লেখকের নাম বলুন যিনি মাথার যন্ত্রণা করছে খুব। চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিখ্যাত। সত্যজিৎ রায়ের এই সরি, প্রফেসর শঙ্কু তো না নিয়ে চলে গেছে। আর পিকু রয়্যাল বেঙ্গল রহস্য। আচ্ছা, রেকর্ড হচ্ছে। এই শিক্ষকতায় যদি না আসতেন আর কি করার ইচ্ছা ছিল? ভালো লাগে আমার প্রথম থেকেই শিক্ষকতাটাই আমার স্বপ্ন, তো তার জন্যই আমি প্রথম থেকে এইভাবেই পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিকে। আমার গান শোনা, গান শুনতে ভালো লাগে, মানে বাংলা, হিন্দি, ইংলিশ কোন ধরনের? না, ক্লাসিক্যাল, আমার দেশাত্মবোধক গান আমার শুনতে ভালো লাগে। আপনি গান গাইতে জানেন? না স্যার, আমি গান গাইতে তো জানি না, আমি সেরকম ভাবে শিখিনি কোনোদিনই। হ্যাঁ, গান শুনেছি আমি। একজন সুরকার এবং গায়ক, মানে সুরও দিয়েছেন উনি, আবার গানও গেয়েছেন, অত্যন্ত জনপ্রিয় একজন বাঙালি শিল্পী। তার একটু নাম যদি বলেন। সলিল চৌধুরী। সলিল চৌধুরী গান কি গেয়েছেন? হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়, ঠিক আছে। যে বলছেন দেশাত্মবোধক গান বললেন, তুমি কোন দেশাত্মবোধক গান শুনেছো একটা বলো দেখি। স্যার, আমাদের মোহিনী মোহন চৌধুরীর মুক্তির মন্দিরও সোপানো তলে গানটি আমার খুব ভালো লাগে, ওটা একটা গান রয়েছে। তারপরে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতরম, ওটাও তো একটা দেশাত্মবোধক গান। আচ্ছা, বন্দে মাতরম গানটা কত বছর পূর্ণ হলো? ঠিক আছে, এবছর। না স্যার, আমি বলতে পারবো না ঠিক। আচ্ছা, বন্দে মাতরম গানটা কোন গ্রন্থে রয়েছে? এটা আনন্দমঠ। আনন্দমঠটা কার লেখা? এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের লেখা। আচ্ছা, এই যে বললে বাংলা সাবজেক্ট, আচ্ছা বলো তো কোন হচ্ছে বাঙালি লেখক উনি হচ্ছেন নোবেল পুরস্কার পেয়েছেন? আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে? 1913 সালে। 13 সালে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি আপনাকে, এখন যে রাজ্য সঙ্গীত হ্যাঁ, তো রাজ্য সঙ্গীতটা শুরুটা একটু বলুন। হ্যাঁ, কোন গানটিকে? বাংলার জল, বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ওটাও রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান। আচ্ছা, এই রবীন্দ্রনাথ ঠাকুর এটা কোন সময় লিখেছিলেন? ওটা যখন আমাদের দেশ ভাগ হচ্ছিল সেই সময়, মানে সম্প্রীতিটা যাতে বজায় থাকে সেই জন্যই উনি এটা লিখেছিলেন এই গানটি। আচ্ছা, উনি কটা দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন? দুটো দেশের, বাংলাদেশ আর আমাদের ভারতবর্ষের। আচ্ছা, তুমি সিসি সম্বন্ধে জানো? হ্যাঁ, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কি করে ওখানে? ওখানে হচ্ছে সারা বছর ধরে, মানে আগে যেরকম ছিল কি বিভিন্ন পরীক্ষা, যেটা অ্যানুয়াল পরীক্ষা, এরকম পরীক্ষা ছিল, এখন সেটার বদলে মানে একটা শিক্ষার্থীকে সারা বছর ধরে, সে সহপাঠক্রমিক হোক বা পাঠক্রমিক কার্যাবলী বা আরো অন্যান্য বিভিন্ন বৌদ্ধিক দিক বা আচরণগত দিক, দলগত দিক, এই সমস্ত কিছু মিলিয়ে মানে মূল্যায়ন করা হয়। সেটা ফর্মেটিভ একটা, যেটা সারা বছর ধরেই করা হয়, আর আরেকটা হচ্ছে সামেটিক, মানে পর্যায় শেষে মানে যে করা হয় এটা। এনইপি 2020 শুনেছেন? হ্যাঁ, এনইপি 2020 তে প্রাইমারি এডুকেশনাল স্ট্রাকচারকে কিভাবে চেঞ্জ করা হয়েছে? হচ্ছে 5+3+3+4 সিস্টেমে রাখা হয়েছে। কি কি বলা হয়েছে, মেন ওদেরকে কি কি ফোকাসের জন্য রাখা হয়েছে, যে কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে? ওখানে হচ্ছে যে বলা হয়েছে, মানে পাঠ্যক্রমকে মানে মোর হলিস্টিক বলা হয়েছে, মানে একটা শিক্ষার্থীর যাতে 360 ডিগ্রি বিকাশ হয় সেদিকে মানে শিক্ষকদের নজর রাখতে হবে, এটা বলা হয়েছে। আর মানে শিক্ষা, যেটা মানে ধরুন ডিজিটাল শিক্ষার কথা বলা হয়েছে, সেখানে কোর্সে 8টি ভাষার কথা বলা হয়েছে, এবং আমাদের প্রথাগত যে
মানে শিক্ষা রয়েছে তার থেকে বের হয়ে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বা আরেকটা বলা হয়েছে মাল্টি ডিসিপ্লিনারি একটা বলা হয়েছে, মানে একটা শিক্ষার্থী সেখানে একসাথে কেউ অঙ্কেতে মানে যদি মানে কি বলবো স্নাতক করতে চায়, সে পাশাপাশি ইতিহাস ভূগোল মানে তার পছন্দ সাবজেক্টগুলো নিতে পারে আর কি। প্রাইমারি সেকশনে পড়ানোর সময় তুমি কি করে টেকনোলজি বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদেরকে পড়াবে? হ্যাঁ ম্যাম, আমি এখন আমাদের প্রাইমারি স্কুলগুলো তো সেভাবে অতটা উন্নত এখনো পর্যন্ত ডিজিটালি অতটা উন্নত হয়নি, তবে সরকার চেষ্টা করছে কয়েক বছরের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমাদের হাতে একটা স্মার্টফোন রয়েছে, আমি হয়তো কোনো কবিতা পড়ানোর সময় আমি তাদেরকে কবিতাটা প্রথমে মানে ফোনেতে একটু চালিয়ে দিলাম, তারা শুনে নিল, আমি সেটা পরে আবার তাদেরকে অঙ্গভঙ্গি বা বিভিন্ন অভিনয়ের মাধ্যমে বুঝিয়ে দিলাম, তাতে তাদের শিখনটা আরো ভালো হবে বলে মনে হয়। আচ্ছা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে প্রাইমারি সেকশনে ওটা কি শিশুদের সেটা সম্পূর্ণরূপে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এর ফলে কি ফলাফল হয়েছে? এর ফলে স্কুল ছুটটা অনেকটা কমেছে, অনেক অনেক বেশি পরিমাণে কমেছে। আর শিক্ষার্থীদের যে মানে একটা শাস্তির যে ব্যাপার ছিল সেটা কমে গেছে, তাই শিক্ষার্থীরা আনন্দ সহকারে মানে খুব স্বাচ্ছন্দ্যভাবে শিক্ষা গ্রহণ করছে। আপনার শিক্ষকতার কথা বলার জন্য কি কি উইকনেস দুর্বলতা কি কি যেটা ভবিষ্যতে শিক্ষক না হতে দেওয়ার জন্য বাধা সৃষ্টি হতে পারে? স্যার আরেকবার একটু বলবেন, আমি ঠিক। শিক্ষকতা এই পেশাটাকে হুম বেছে যখন নিয়েছেন শিক্ষকতা করবেন, হুম। এই শিক্ষকতার জন্য নেগেটিভ দিক বা কি কি যেগুলো নিজের মধ্যে সেই গুণটা নেই যাতে করে শিক্ষক না হওয়ার বিষয়টা রয়ে যায় নিজের মধ্যে, সেটা কি কি মনে হয়? না স্যার, আমি তো সেরকম ভাবে কিছু দেখছি না আমার মধ্যে, আমি বর্তমানে সেরকম কিছুই দেখছি না। আমি আমার সর্বোচ্চ মানে চেষ্টা করে আমি মানে শিক্ষার্থীদের আমি শিক্ষাদান করব, সেটা যে কোনো পরিস্থিতি আসুক না কেন। আচ্ছা, তাহলে যেহেতু বাংলায় সাবজেক্ট বাংলা হুম হুম হুম। বেঙ্গলি, তো হ্রস্বকার আর দীর্ঘকার এই দুটোর ব্যবহার কোথায় করা হয় এবং কখন কোনটাতে কি কেন করা হয়? হ্রস্বকার স্যার দুটি তো স্বরবর্ণের মধ্যে পড়ছে। যখন হ্রস্বকার দুটি স্বরবর্ণ শিক্ষার্থীরা যখন যেমন হ্রস্বকার হ্রস্বকারের ব্যবহার তো স্যার এটা দীর্ঘকার ব্যবহার। প্রাথমিক শিক্ষায় হ্রস্বইকার দীর্ঘইকার হ্যাঁ বাক্যগুলো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হ্যাঁ, যখন আমাদের স্বরটা যখন মানে ধীরে হয় তখন আমরা হ্রস্বকারের ব্যবহার করি, আর যখন একটু গম্ভীর ভাবে স্বর হয় তখন দীর্ঘায়িত স্বর হয় কোনো আর কি শব্দের উচ্চারণের ক্ষেত্রে, তখন আমরা দীর্ঘস্বর ব্যবহার করি। যেমন ইঁদুর একটা, আমরা একটু ধীরে ব্যাপারটা বলছি, আর ঈগল মানে উচ্চারণের মধ্যে একটা মানে যে বোঝাতে চাচ্ছি একটা কর্কশতা বা একটা ওই ব্যাপারটাই বোঝানোর জন্য আমি হ্রস্বই আর দীর্ঘই কার ব্যবহার করব। আচ্ছা, প্রাথমিক শিক্ষায় অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রত্যন্ত গ্রামের থেকে স্কুলে বাচ্চা মেয়েদেরকে বিশেষ করে স্কুলে পাঠানো হয় না, এবং তাহলে এর জন্য যে অভিভাবক রয়েছে তাদেরকে কিভাবে বোঝানো হবে যে স্কুলের শিক্ষাটা কতটা দরকার বা একজন মেয়ের শিক্ষা কতটা দরকার প্রাথমিক স্কুলে, তো সেটা কিভাবে অ্যাপ্রোচ করবে? হ্যাঁ, আমি স্যার প্রথমে আমি তারা যদি তাদের মেয়েদেরকে শিক্ষার্থীদের যদি না পাঠায়, তাহলে আমি প্রথমেই তাদেরকে বোঝাতে পারি, বাড়ি গিয়ে দরকার পড়ে বোঝাতে পারি, বা কোনো ক্যাম্প করে একটা হয়তো সমাবেশ করলাম, সেখানে গিয়ে আমি বোঝালাম, এরকম ভাবে করতে পারি। আর শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ আমি সেই বিষয়টা ওদেরকে যদি মানে শিক্ষার একটা মানুষ বা তাদের বাচ্চাদের যদি সন্তানদের যদি তারা শিক্ষিত করে, পরবর্তী পর্যায়ে তারা কি হতে পারে, ভালো কি হতে পারে আর কি খারাপ হতে পারে যদি না করে, তাহলে তারা সেটা মনে হয় সেই ব্যাপারটা তারা স্কুলে পাঠাবে ক্লাস শিক্ষার্থীদের। পাঠানো হয়, হুম। তো ক্লাস করে যে কোনো একটা টপিকের উপরে নেওয়া উচিত। কোন সাবজেক্টের? যে কোনো সাবজেক্টের যে কোনো সাবজেক্ট। স্যার স্যার ম্যাম, আমি কি এটাকে একটা কাল্পনিক শ্রেণীকক্ষ? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো তো সবাই? আমিও খুব ভালো আছি। বেশ, আচ্ছা, আমরা
ভাগের ধারণা শিখেছিলাম না? হ্যাঁ, আমরা নামটাও জানি, আমরা বিয়োগের ধারণা শিখেছিলাম তো। বেশ বেশ, এখন আমরা কোন শ্রেণীতে পড়ছি বলো তো? হ্যাঁ, এখন আমরা চতুর্থ শ্রেণীতে পড়ছি। আজকে কত তারিখ? আজকে 18 তারিখ, জানুয়ারি মাসের 2026 সাল। আজকে আমরা কোন বিষয় পড়বো জানো? হ্যাঁ বলো। হ্যাঁ, খুব ভালো, গণিত পড়বো। আচ্ছা বলো তো, এটা একটা কি? এটা একটা দরজা, তাই তো? বেশ, এই দরজাটাকে যদি মিস্ত্রি রং করতে আসে, একদিকে কি রং করতে পারবে? পারবে না তো? হ্যাঁ দেখো, ধরো এটা একটা দরজা, ঠিক আছে, এই দরজাটাকে রং করবে মিস্ত্রি। এটাকে কি করলো? সম্পূর্ণ দরজাটাকে দুভাগে ভাগ করে নিল। দেখো, তার কাজের সুবিধার্থে আরো দুটো ভাগে ভাগ করলো। তাহলে এবার কতগুলো ভাগ হলো? দেখো, এক ভাগ। দেখো, এই 4 ভাগের মধ্যে প্রথম দিন এই 1 ভাগটা রং করেছে, ঠিক আছে। ক ভাগ রং করেছে বলো? 1 ভাগ রং করেছে, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? দেখো, আমরা এটা এইভাবে লিখতে পারি। দেখো, 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। দেখো, এটাকে কি বলে জানো? গণিতের ভাষায় এটাকে বলে ভগ্নাংশ। কি বলে? আমার সাথে বলো। হ্যাঁ, ভগ্নাংশ বলে, ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ কেন বলছে, দেখো, ভগ্নাংশ শব্দটির অর্থ কি? দেখো, ভগ্ন অংশ। তাহলে ভগ্নাংশ শব্দের অর্থ কি বলো? ভগ্ন বা খণ্ডিত অংশ। দেখো, এটা একটা সম্পূর্ণ ছিল, আমি সেটাকে খণ্ডিত করে নিয়েছি বা ভাগে ভাগে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে সম্পূর্ণ অংশ অর্থাৎ 4 ভাগ, তার থেকে 1 ভাগ নিয়েছি আমি। তাহলে বুঝতে পারছো কেন এটাকে ভগ্নাংশ বলা হচ্ছে? যখন কোনো সম্পূর্ণ অংশকে আমরা খণ্ডিত অংশ আকারে প্রকাশ করব, তখন তাকে বলা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। এই ভগ্নাংশটাকে আরো আমরা একভাবে বলতে পারি। সেটা কি বলতো? সেটা হলো যখন দুটো পূর্ণ সংখ্যা আমরা ভাগ আকারে প্রকাশ করি, তখন আমরা ভগ্নাংশ বলতে পারি। কখন বলতে পারি বলো আমার সাথে? হ্যাঁ, যখন কোনো দুটো পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ আকারে প্রকাশ করি। দেখো, আমরা তো ভাগের চিহ্ন জানি, এই যে এরকম ভাবে ভাগের চিহ্ন দিই তো। হ্যাঁ দেখো, সেটাই করা হয়েছে, এই যে এটাকে ভাগের চিহ্ন হিসেবে ধরা হচ্ছে। আর এই ওপরের সংখ্যাটাকে বলা হয় কি জানো? ওপরের সংখ্যাটাকে বলা হয় লব, আর এই নিচের সংখ্যাটাকে বলা হয় হর, ঠিক আছে। আর এই ভগ্নাংশে দেখো, আমরা যেরকম ওজন মাপি তার তো একক আছে কেজি, দৈর্ঘ্য মাপি তারও একক আছে মিটার, কিন্তু ভগ্নাংশের একক কি জানো? ভগ্নাংশের একক হলো অংশ। বলো, ভগ্নাংশের একক আমরা কিভাবে লিখি? অংশ। তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমি কি আঁকছি, দেখো। দেখো, এখন তো কমলা লেবু পাওয়া যায় না বাজারে, খুব ভালো। হ্যাঁ দেখো, এই কমলা লেবু ভগ্নাংশ নয়, সেটা ভাগফল। আচ্ছা, তাহলে ভাগ করলে আমরা ভগ্নাংশ পাই, পড়াতে গিয়ে এই কথাটা আমরা শুনলাম, এটা ঠিক না ভুল? স্যার, আমি বলেছি দুটো পূর্ণ সংখ্যাকে যখন আমরা মানে উপরে আর নিচে যেভাবে লেখা হলো, সেই ব্যাপারটাকে ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, হয়ে গেছে। কোপলাই ভাবে না পরস্পর। ঠিক আছে, আমি কিন্তু এরকম দেখেছিলাম, মানে এটা কি ভুল আমি জানি না। ঠিক তাহলে আছে, ওগুলো ডিসকাস করব। একটু কনসেপ্টটা তাহলে ক্লিয়ার করে দিন। ঠিক আছে, বলতে পরে। next, ঠিক আছে স্যার, আপনার কোনো প্রশ্ন? না, ঠিক আছে। থ্যাংক ইউ। স্যার, ওখানে ওই যাওয়াটা এক